এবার গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো তড়িঘড়ি ছুটে গেলেন কলকাতা হাইকোর্ট, করলেন এফআইআর খারিজ করে দেওয়ার আবেদন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। ভোটের উত্তাপ মিটতে না মিটতেই এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হলো একের পর এক গুরুতর মামলা, যার মধ্যে রয়েছে উস্কানি থেকে শুরু করে হিংসা ছড়ানো, গুজব রটানো থেকে শুরু করে ভয় দেখানোরও অভিযোগ। আর তাই তো এবার প্রশ্ন উঠছে, তবে কি এবার সত্যি সত্যি গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? না হলে এফআইআর দায়ের হতেই কেন তড়িঘড়ি করে ছুটে গেলেন কলকাতা হাইকোর্টে? কোন কোন ধারাতেই বা মামলা রুজু করা হলো তার বিরুদ্ধে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলাগুলো রুজু হয়েছে, এই সবের কেন্দ্রে কিন্তু রয়েছে 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট প্রচার। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সমস্ত জেলায় গিয়ে ভোটের প্রচার করেছেন, সেখানে গিয়ে তিনি এমন কিছু আক্রমণাত্মক মন্তব্য করেছেন, আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন, যা নিয়েই কিন্তু এই সমস্ত এফআইআর করা হয়েছে। ভোটের রেজাল্ট বেরোতেই যখন তৃণমূল সরে যায় এবং বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসে, তারপর থেকেই কিন্তু এই সমস্ত অভিযোগ দায়ের করা শুরু হয়। প্রথমেই আপনাদের জানাবো, ভোট মেটার পর যে সমস্ত বক্তব্য কিংবা মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার ভিডিও, লিঙ্ক এবং ক্লিপ জোগাড় করে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়। আর শুধুমাত্র একটা কিংবা দুটো নয়, 6টা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমটা পরে 5ই মে, সেই দিন অর্থাৎ ভোটের রেজাল্টের পরের দিন, সেই দিন বাগুইহাটি থানায় একটি অভিযোগ জমা পড়ে। তারপর তদন্তে নামে সাইবার সেল, আর সেখান থেকেই অভিষেকের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। এবার জানাবো ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে এখনো পর্যন্ত। প্রথমেই রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 192 ধারা। এখানে অভিযোগ দাঙ্গায় উস্কানি দেওয়া। এটা জামিনযোগ্য একটি ধারা, তবে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। ভাবুন, একজন নেতার নামে, যাকে সবাই ফলো করে, যার মুখ দেখে সবাই লড়াইয়ে নামে, তার বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ। এটা জামিন যোগ্য ধারা, তবে তাও কিন্তু রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এরপরে রয়েছে 196 ধারা। এর অভিযোগ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করা। এটা জামিন অযোগ্য ধারা। অর্থাৎ প্রথমটা যেমন বললাম জামিন যোগ্য ধারা, দ্বিতীয়টা কিন্তু জামিন অযোগ্য ধারা। ভাবুন পরিস্থিতি কতটা জটিল হলে একজন বিরোধী শীর্ষ নেতার বিরুদ্ধে এই ধরনের ধারা প্রয়োগ করা হয়। এরপর জানাবো তৃতীয় ধারা, সেটা হলো 391 2 ধারা। অভিযোগ ভয় দেখানো, হুমকি দেওয়া এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। এটাও কিন্তু জামিন অযোগ্য ধারা। এরপরে রয়েছে 353 1 ধারা, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এছাড়াও রয়েছে জনপ্রতিনিধিত্ব আইনের 123 2 ও 125 ধারাও। অর্থাৎ নির্বাচনী প্রচারে এমন বক্তব্য দেওয়া হয়েছে যা ভোটারদের মধ্যে বিভাজন বা ভয়ে তৈরি করতে পারে। অর্থাৎ আপনাদের জানালাম 1 নয় 2 নয় 6টা ধারার কথা, যে ধারাগুলোর মধ্যে একাধিক ধারা জামিন যোগ্য এবং একাধিক ধারা জামিন অযোগ্য। কারণ আমরা ভোটের আগে একাধিকবার শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রচারে গিয়ে বলেছেন 4 তারিখের পর দেখে নেব দিল্লির কোন বাবা এসে বাঁচায়। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমরা এটাও বলতে শুনেছি, তিনি বলেছেন যে রবীন্দ্রসঙ্গীতের সাথে এবার ডিজেও বাজবে, একটাও বিজেপির পতাকা থাকতে দেবো না। অর্থাৎ এই সমস্ত মন্তব্যগুলো যে করা হয়েছিল ভোটের আগে, সেগুলোই কিন্তু এবার ভারী পড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ ভোট মিটতেই যখন শাসক দল পাল্টে গেল, তখন কিন্তু একের পর এক অভিযোগ জমা পড়েছে তার নামে। আর এবার আপনাদের জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ কথা, কারণ এই সমস্ত এফআইআর দায়ের হতেই এবার সরাসরি হাইকোর্টে ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে অভিষেক বুঝতে পারছেন যে তদন্ত হতে পারে, আর তদন্ত এগোলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আর জিজ্ঞাসাবাদে যদি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তাকে কিন্তু গ্রেফতার করতে পারে। আর সেই কারণেই আগেভাগেই তিনি আইনি সুরক্ষা নিতে চাইছেন। এখানেই কিন্তু রাজনীতির আসল খেলা শুরু। বিজেপি বলছে যারা এতদিন ভয় দেখিয়ে রাজনীতি করেছে, আজ তারাই আইনের ভয় পাচ্ছে। অন্যদিকে আবার তৃণমূলের দাবি এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি সরকার প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন অন্য প্রশ্ন,
যদি বক্তব্যগুলো এতটাই স্বাভাবিক হয় তাহলে এফআইআর খারিজ করানোর জন্য এত তড়িঘড়ি কেন? কেন এত তড়িঘড়ি? আমরা তার উত্তরটা আপনাদের দিচ্ছি। কারণ আপনারা সম্প্রতি শুনে থাকবেন, এমনকি সম্প্রতি কি আজকেই আপনারা শুনে থাকবেন, আজকে অর্থাৎ 18ই মে আপনারা শুনে থাকবেন যে ফলতার জাহাঙ্গীর খান সেও কিন্তু হাইকোর্টে এসে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আগে ভাগে আইনি সুরক্ষা কবচ নিয়ে গেছে। ফলতায় কদিন পরেই রয়েছে বিধানসভা নির্বাচন, যে ভোট বাতিল হয়ে গিয়েছিল এবং তারপরে আবার পুনরায় ভোট করানোর কথা বলা হয়েছিল 22শে মে। সেই ভোটের আগে ভাগে তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং নিজের সুরক্ষা কবচ নিয়ে তিনি বাড়ি ফেরেন, কারণ তিনি জানেন তাকে গ্রেফতার করা হতে পারে। তারও ভয় ঢুকেছে আর একটা প্রাক্তন মন্ত্রীকে দেখে, সেটা হলো দিলীপ মণ্ডল। তিনি কিন্তু পলাতক, তাকে তার ছেলেকে ধরা হয়েছে, তাকে পাওয়া যায়নি বলে। এছাড়াও আমরা দেখেছি গত কয়েকদিন ধরে সুজিত বসু থেকে শুরু করে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতাকে কিন্তু গ্রেফতার করছে আমাদের কলকাতার পুলিশ, ইডিরাও করছে গ্রেফতার। অর্থাৎ এই জন্যই কিন্তু ভয় পেয়েছেন জাহাঙ্গীর খান এবং ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকেও হয়তো গ্রেফতার করা হতে পারে। আর গ্রেফতার যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু একের পর এক কেস আরো সামনে চলে আসবে। আর সেই জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ছুটে গেলেন আজ কলকাতা হাইকোর্টে। এই নিয়ে আপনাদের কি মতামত? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই দোষী? তার মন্তব্যগুলো সত্যিই কি অপরাধমূলক? তাকে কি গ্রেফতার করা উচিত, নাকি এই সমস্ত কিছুই রাজনৈতিক প্রতিহিংসা? ভোটে হেরে গিয়েছে বলে তার বিরুদ্ধে এই রকম ভাবে মামলা করা হচ্ছে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি আপনারা এরকমই কন্টেন্ট পেতে চান, জানতে চান লেটেস্ট আপডেট সম্পর্কে, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।